ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছরে প্রবেশের সঙ্গে সঙ্গে পশ্চিমা বিশ্ব এবং রাশিয়ার সংঘাত তার শুধু যুদ্ধক্ষেত্রের কামান, মিসাইল কিংবা ড্রোনের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। যুদ্ধ এখন সমানভাবে ছড়িয়ে পড়েছে অর্থনীতি, জ্বালানি, বাণিজ্য এবং আন্তর্জাতিক সমুদ্রপথের নিয়ন্ত্রণকে ঘিরে। সেই প্রেক্ষাপটে ইংলিশ চ্যানেলে একটা রুশ তেলবাহী জাহাজ আটক করার ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনাকে নিছক একটা নিরাপত্তা অভিযান হিসেবে দেখছেন না। তার মতে এটা রাশিয়ার যুদ্ধ অর্থনীতির বিরুদ্ধে একটা সরাসরি এবং স্পষ্ট বার্তা। ব্রিটেনের দাবি, আটক হওয়া জাহাজটা রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিটের অংশ, যে নেটওয়ার্কের মাধ্যমে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করছে মস্কো। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, সেই অর্থই ইউক্রেনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাবার অন্যতম প্রধান জ্বালানি হিসেবে কাজ করছে। এই ঘটনার তাৎপর্য তাই শুধুমাত্র একটা জাহাজ আটকের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটা রাশিয়ার অর্থনৈতিক রসদের উপর চাপ সৃষ্টি, পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা বজায় রাখা এবং বৈশ্বিক জ্বালানি রাজনীতির ভবিষ্যৎকে কেন্দ্র করে বৃহত্তর সংঘাতের অংশ। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী রুশ তেলবাহী জাহাজ স্মিফটোর্সকে আটক করতে প্রায় 6 ঘন্টা ব্যাপী অভিযান চালানো হয়। এই অভিযানে অংশ নেয় ব্রিটিশ সেনাবাহিনী, রয়্যাল মেরিন কমান্ডো, ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং রয়্যাল এয়ারফোর্স। বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ ইংলিশ চ্যানেলে এমন একটা অভিযান নিছক আইন প্রয়োগের ঘটনা নয়, বরং এটা শক্তি প্রদর্শন এবং কৌশলগত সংকেত দেবার একটা পরিকল্পিত পদক্ষেপ। ব্রিটিশ বাহিনী প্রথমে জাহাজটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, পরে সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে সেটাকে ঘিরে ফেলে এবং দীর্ঘ তল্লাশির পর কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে জাহাজটিকে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে নজরদারির আওতায় রাখা হয়েছে। এই অভিযান দেখিয়ে দিয়েছে যে ব্রিটেন এখন শুধু নিষেধাজ্ঞা আরোপ করে থেমে থাকতে রাজি নয়, বরং সেই নিষেধাজ্ঞা বাস্তবে কার্যকর করার জন্য সমুদ্র পথেও সরাসরি পদক্ষেপ নিতে প্রস্তুত। ঘটনার পর কিয়ার স্টারমার যে ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন তাতে ব্রিটেনের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। তিনি বলেছেন, যারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে অর্থনৈতিকভাবে সমর্থন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্যে পরিষ্কার, লন্ডন এখন ইউক্রেন যুদ্ধকে কেবলমাত্র একটা আঞ্চলিক সংঘাত হিসেবে দেখছে না, বরং এটা আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রশ্ন হিসেবে তুলে ধরছে। ব্রিটিশ নেতৃত্বের যুক্তি হলো, যদি রাশিয়া নিষেধাজ্ঞা এড়িয়ে সহজেই বিশ্ববাজারে তেল বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করতে পারে, তাহলে পশ্চিমা নিষেধাজ্ঞার পুরো কাঠামোই প্রশ্নের মুখে পড়বে। ফলে শ্যাডো ফ্লিটের বিরুদ্ধে অভিযানকে তারা বৃহত্তর কৌশলগত যুদ্ধের অংশ হিসেবে বিবেচনা করছে। সাম্প্রতিক বছরগুলিতে আন্তর্জাতিক রাজনীতিতে শ্যাডো ফ্লিট শব্দবন্ধটা বিশেষ গুরুত্ব পেয়েছে। ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার ওপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, বিশেষ করে তেল ও জ্বালানি খাতে। পশ্চিমা দেশগুলোর ধারণা ছিল এই নিষেধাজ্ঞা রাশিয়ার আয়ের প্রধান উৎসকে দুর্বল করবে এবং যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠবে। কিন্তু বাস্তবে মস্কো বিকল্প পথ খুঁজে নিতে সক্ষম হয়। একটা বিশাল ট্যাঙ্কার নেটওয়ার্ক গড়ে ওঠে, যার মালিকানা প্রায়শই অস্পষ্ট। অনেক জাহাজ ভিন্ন দেশের পতাকা ব্যবহার করে, আবার অনেক ক্ষেত্রে প্রকৃত মালিকদের পরিচয় গোপন রাখা হয়। আন্তর্জাতিক বন্দর এবং আর্থিক ব্যবস্থার বিভিন্ন ফাঁকফোকর ব্যবহার করে এই জাহাজগুলো বিশ্বের নানা প্রান্তে তেল সরবরাহ করে চলেছে। পশ্চিমা দেশগুলো এই নেটওয়ার্ককেই শ্যাডো ফ্লিট নামে অভিহিত করে। এই জাহাজগুলোর বেশিরভাগই পুরনো এবং নিরাপত্তার মান নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে বিষয়টা শুধু নিষেধাজ্ঞা লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা এবং পরিবেশগত ঝুঁকিও জড়িয়ে রয়েছে। কোনো দুর্ঘটনা ঘটলে তার প্রভাব আন্তর্জাতিক জলপথ এবং উপকূলীয় অঞ্চলে মারাত্মক হতে পারে। তাই পশ্চিমা দেশগুলো এখন এই নেটওয়ার্ককে শুধু অর্থনৈতিক নয়, নিরাপত্তাজনিত হুমকি হিসেবেও তুলে ধরছে। রাশিয়ার জন্য তেল এবং গ্যাস রপ্তানি কেন এত গুরুত্বপূর্ণ, তার উত্তর লুকিয়ে আছে দেশটার অর্থনৈতিক কাঠামোয়। রাষ্ট্রের আয়, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সামরিক ব্যয়ের বড় অংশই জ্বালানি খাতের উপর নির্ভরশীল। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো আশা করেছিল যে কঠোর নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে দেবে, কিন্তু বাস্তবে পরিস্থিতি ততটা সরল ছিল না।
ভারত, চীন সহ একাধিক দেশ রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখে। অনেক ক্ষেত্রে ছাড় মূল্যে বিক্রি হওয়া রুশ তেলের চাহিদা আরও বৃদ্ধি পায়। ফলে মস্কো তার জ্বালানি রপ্তানির বড় অংশ ধরে রাখতে সক্ষম হয়। এই প্রেক্ষাপটে শ্যাডো ফ্লিট হয়ে ওঠে রাশিয়ার অর্থনৈতিক বেঁচে থাকার অন্যতম প্রধান হাতিয়ার। ব্রিটেনের দাবি অনুযায়ী বর্তমানে রাশিয়ার প্রায় 75% তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছচ্ছে এই গোপন নৌবহরের মাধ্যমে। যদি এই দাবি সত্যি হয় তাহলে স্পষ্ট যে শ্যাডো ফ্লিট রাশিয়ার জন্য শুধু পরিবহনের মাধ্যম নয়, বরং যুদ্ধ অর্থনীতির প্রাণশক্তি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী ডেন জার্ভিসের দাবি অনুযায়ী এই নেটওয়ার্কে 700রও বেশি জাহাজ সক্রিয় রয়েছে। সংখ্যাটা নিজেই একটা বড় বার্তা বহন করে। 700 জাহাজ মানে এমন একটা পরিবহন কাঠামো যা অনেক মাঝারি আকারের রাষ্ট্রের নৌবহরের থেকেও বড়। এর মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সম্ভব। তবে এত বড় একটা নেটওয়ার্ককে অচল করে দেওয়া সহজ নয়, কারণ এই জাহাজগুলো বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করে মালিকানা কাঠামো জটিল এবং আন্তর্জাতিক জলসীমায় তাদের গতিবিধির ওপর নজরদারি করাও কঠিন। ফলে একটা জাহাজ আটক করলেই পুরো ব্যবস্থাকে থামিয়ে দেওয়া সম্ভব নয়। তবে এমন পদক্ষেপ একটা শক্তিশালী রাজনৈতিক এবং কৌশলগত বার্তা দিতে পারে। বিশ্লেষকদের মতে ব্রিটেনের লক্ষ্য মূলত দুটি। প্রথমত, রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতাকে দুর্বল করা। দ্বিতীয়ত, পশ্চিমা নিষেধাজ্ঞার বিশ্বাসযোগ্যতা বজায় রাখা। কারণ যদি রাশিয়া সহজে নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যতে অন্য দেশগুলিও একই পথ অনুসরণ করতে উৎসাহিত হবে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে। তবে এই ঘটনার আইনি দিকও কম গুরুত্বপূর্ণ নয়। যদি রাশিয়া দাবি করে যে আটক হওয়া জাহাজটা বৈধ বাণিজ্যিক কার্যকলাপে যুক্ত ছিল, তাহলে আন্তর্জাতিক আইনের নানা প্রশ্ন সামনে আসতে পারে। আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটক করা সবসময় একটা স্পর্শকাতর বিষয়। এর সঙ্গে জড়িয়ে থাকে নৌ চলাচলের স্বাধীনতা, বাণিজ্যিক অধিকার এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব। ফলে ব্রিটেনকে এই বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থান নিতে হবে। অন্যথায় মস্কো এই ঘটনাকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। রাশিয়া অতীতে বহুবার পশ্চিমা নিষেধাজ্ঞাকে অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছে। এই ঘটনার পরও ক্রেমলিনের প্রতিক্রিয়া একই ধরনের হবার সম্ভাবনা রয়েছে। মস্কো সম্ভবত দাবি করবে যে পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্যকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করছে। একই সঙ্গে তারা নিজেদের জ্বালানি রপ্তানির বিকল্প পথ আরও শক্তিশালী করার চেষ্টা করবে। ইতিমধ্যেই এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশের সঙ্গে রাশিয়া জ্বালানি সহযোগিতা বাড়িয়েছে। ফলে পশ্চিমা চাপ সত্ত্বেও তারা আন্তর্জাতিক বাজার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েনি। এই ঘটনাটা আসলে ইউক্রেন যুদ্ধের আরেকটা গুরুত্বপূর্ণ বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। আধুনিক যুদ্ধ শুধু ট্যাঙ্ক, মিসাইল বা ড্রোনের লড়াই নয়। যুদ্ধ চালিয়ে যেতে প্রয়োজন বিপুল অর্থ। সৈন্যদের বেতন, অস্ত্র উৎপাদন, গোলাবারুদ সরবরাহ, সামরিক গবেষণা এবং লজিস্টিক ব্যবস্থার জন্য বিশাল অর্থ ব্যয় হয়। পশ্চিমা কৌশলের মূল লক্ষ্য হল রাশিয়ার সেই অর্থনৈতিক উৎসগুলোকে সংকুচিত করা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।